রাজধানী কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেয়। এর আগে গত 13 সেপ্টেম্বর নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে 3টি কারখানা খুললেও এখনো বন্ধ রয়েছে 22টি শিল্প কারখানা। শিল্প পুলিশ বলছে 1863 কারখানার মধ্যে শিল্পাঞ্চলে খোলা রয়েছে 1673টি কারখানা। তৈরি পোশাক রপ্তানি কারখানা মালিকদের সংগঠন বিজিএম এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, সকাল থেকেই অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সার্বিক পরিস্থিতি কেমন যাবে সেটা বলা যাবে দুপুরের পর। পরিস্থিতির উন্নতি হলে আগামী শনিবার বন্ধ সব কারখানা খুলে দেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, সাধারণ নিরপরাধ ব্যক্তি যাতে কোনোভাবেই হেনস্থার শিকার না হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে এক মতবিনিময় শেষে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক 2টি হত্যাকাণ্ডে দুঃখজনক মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। পুলিশের মনোবল বাড়িয়ে তাদেরকে জনমাধ্যম করার কাজ চলছে বলেও তিনি জানান। কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখতে হবে। জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। বাজেট সহায়তা, ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশকে ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এছাড়া জ্বালানি খাতে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো নির্মাণ, রোহিঙ্গাদের সহায়তা ও অর্থায়ন করবে সংস্থাটি। এসব তথ্য জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্টিন রেজার। ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় তার অনুমোদন হতে পারে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট কাজে বলছে কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে তারা একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে। বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহ বিভিন্ন খাতে এই অর্থ দেওয়া হবে। ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় কখন কিভাবে এই অর্থ দেওয়া হবে তার অনুমোদন দেওয়া হবে। আগের মতোই সহায়তা অব্যাহত থাকবে। বিচার, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার দ্রুত সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এজন্য তার দল সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চায় জানিয়ে ডক্টর শফিক বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে তার মূল্য দিতে হতে পারে নতুন সরকারকে। জানান, নির্বাচনী জোট নিয়ে এখনই ভাবছে না জামায়াত। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জামায়াত আমির এসব কথা বলেন। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। পতন হয় আওয়ামী দুঃশাসনের 1.5 দশকের কালো অধ্যায়ের।
তার ঠিক 5 দিন আগে জামাত ইসলামী নিষিদ্ধ করে স্বৈরাচার সরকার। জামাত নিষিদ্ধকরণ এইটা রাজনৈতিক এই পট পরিবর্তনের মুহূর্তে সেনা প্রধানের সাথে বৈঠক এবং ওই রাতেই উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে অন্যান্য দলের নেতারা সহ বঙ্গভবনে আলোচনায় অংশ নেন জামাত ইসলামীর আমির। এরপর থেকেই প্রকাশ্যে রাজনীতির মাঠে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত দেখা যায় 15 বছর ধরে স্বৈরা শাসনে কোণঠাসা থাকা দলটিকে। সম্প্রতি দলটির নেতাদের কিছু বক্তব্য, আলোচনা, সমালোচনা আর প্রশ্নের জন্ম দেয় বিভিন্ন মহলে। ছাত্র জনতার খুনিদের সাধারণ ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গটিরও বা ব্যাখ্যা কি? সাধারণ ক্ষমা ঘোষণা করা আমি কে? সাধারণ ক্ষমা ঘোষণা করার অর্থটি হচ্ছে রাষ্ট্রপক্ষ। আমি বলেছি দল হিসাবে আমাদের উপরে যারাই জুলুম করেছে, আমি তো আওয়ামী লীগের কথা বলিনি। শুধু আওয়ামী লীগ তো একা আমাদের উপরে জুলুম করে নাই, আরও বহু পক্ষ ছিল আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যারা জুলুম করেছে, আমরা সেই জুলুমের প্রতিশোধ নেব না, আমরা তাদেরকে এই জায়গায় ক্ষমা করে দেব। ক্ষমতার পালাবদলের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে, এসব প্রশ্নের উত্তর দেন ডাক্তার শফিকুর রহমান। বছরের পর বছর অবশ্যই নয়, এটা স্বল্পতম সময়ের মধ্যে সারা উচিত, কিন্তু সুনির্দিষ্ট করে আমরা এখনই বলতে যাচ্ছি না, যেহেতু 1 মাসের মতো সময় মাত্র পার হয়েছে। প্রত্যাশার সব জায়গা পূরণ হয়নি, সময় লাগবে, কিন্তু অতিরিক্ত সময় নেওয়াটাও ঠিক হবে না। আমিরে জামাত বলেন, প্রয়োজনীয় সংস্কার জরুরি, তবে মাথায় রাখতে হবে নির্বাচন বিলম্বিত হলে খেসারাত গুনতে হবে সরকার সহ পুরো জাতিকে। বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারপরে নির্বাচন কমিশন, এখানে অনেকগুলো কালো আইন দিয়ে ব্লক করে রাখা হয়েছে। এই জায়গাগুলোর অবশ্যই জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে। এই সংস্কারটা নাতি দীর্ঘ হওয়া উচিত, খুব দীর্ঘ সময়টার জন্য নেওয়া কল্যাণকর হবে না। জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী। অতীত যা হয়েছে সেটা ভুলে গিয়ে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের সোহাগ মিয়া, আর পায়ে গুলিবিদ্ধ হয়ে প্রায় পঙ্গু সোহাগ মিয়ার ভাই শুভ মিয়া। এক ছেলে হারিয়েছেন টাকার অভাবে, আরেক ছেলের চিকিৎসা করাতে পারছেন না বাবা আবুল কালাম। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ নেওয়া না হলেও ছেলে হত্যার বিচার চায় পরিবার। সুনামগঞ্জ থেকে দেবান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে লাখো ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আবুল কালামের 2 ছেলে সোহাগ মিয়া ও শুভ মিয়া। 5 আগস্ট সকাল থেকেই কারফিউ ভেঙে এক দফার আন্দোলনে যাবার প্রস্তুতি নিয়েছিলেন 2 ভাই। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে বিকেলে বিজয় মিছিলে যোগ দেন তারা। রাজধানীর বাড্ডা থানার সামনে বিজয় মিছিলে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই নিহত হন সোহাগ মিয়া আর পায়ে গুলিবিদ্ধ হন শুভ মিয়া। তাদের বাবা আবুল কালামের পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। আমি সরকারের চাই বিচারটা চাই, সরকারের যে তোমার বিচারটা যে রাখানো হয় ইলান সত্য বিচারটা চাই। একটা ভাই মারা গেল, আর একটা ভাই পঙ্গু হয়ে দাঁড়াই রইল। এখন হাঁটতে উঠতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না। আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ। টাকার অভাবে অপারেশন করে পায়ের গুলি বের করা যাচ্ছে না শুভ মিয়ার। ছেলের উন্নত চিকিৎসার দাবি অসহায় মায়ের। এই ফোলার উপরে আমার বল ভরসা আছে, আমার একটা জায়গা নেই, জমি নেই। এই ছেলেরা আমি পয়সার লেগিয়া তেয়ার লেগিয়া আমি তার চিকিৎসাটা করাইতে পারি না, ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটতে আছে। আমার পায়ে ওখানে গুলিটি রয়েছে, মনে করেন অনেক জ্বালা যন্ত্রণা করেন, টাকা পয়সার লাগিয়ে আমি মনে করেন ওষুধ পাতি কিনতে পারি না। কয়েকদিন ধরে ওষুধ পানি খাওয়া দাওয়া করতে পারতেছি না। ছেলে হত্যার বিচার চান সোহাগ মিয়ার বাবা মা। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক 2টি হত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নিরাপরাধ কোনো মানুষকে কোনোভাবেই হেনস্থার শিকার করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনাটিতে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা ক্যাম্পাসে শিক্ষার্থীদের আক্রমণের শিকার হন। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ও পুলিশের সহায়তায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে বুধবার রাতেই তার মৃত্যু হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল নামে এক যুবককে কয়েক দফায় পেটানো হয়। গুরুতর অবস্থায় রাতে তাকে হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয় তার। এই দুই মৃত্যুর ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান। ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত এরা, তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই, আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন। পুলিশের মনোবল বাড়িয়ে পুলিশকে জনবান্ধব করার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা পর্যায়ে যে তাদের যে সমস্যাটা ওইটা সমাধান করতে পারে না, বাট সব সমাধান সম্ভবও নয়, বাট তাদের যেন একটা পেশেন্ট হিয়ারিং দেওয়া হয়। ট্রাফিকের যে একটা সমস্যা আছে হচ্ছে, এই ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে। চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে। প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাদের সমাজটাকেই গ্রাস করে নিচ্ছে, এটারে কিভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। উন্মুক্ত টেন্ডার ছাড়া বিদ্যুৎ ও গ্যাস খাতে কেউ কাজ পাবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি জানান, লোডশেডিং আরও কমে আসবে। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, গ্যাস উত্তোলনে দেশে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি, সেই কমিটির ভিত্তিতে সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। আমরা G2G এবং অন্যান্য যেটা ওই যে কি বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা জানেন 2010 সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না। হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আলিম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ভুয়া অভিযোগে এক ছাত্রলীগ নেতা মামলাটি দায়ের করেছিলেন। এটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন। 2014 সালের 15 ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংগঠিত মব জাস্টিস এবং নৈরাজ্য প্রতিবাদে ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ঢাবি ও জাবিতে সংগঠিত হত্যাকাণ্ডের নিন্দা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়ে তারা বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান মব জাস্টিস বন্ধ করতে সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিচারহীন কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না। আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশে কোথাও যদি মব জাস্টিস হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে রুখে দাঁড়াবে। দেশে কোথাও মব জাস্টিস যদি তৈরি হয়, আপনারা দ্রুত, এখন যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ মাঠে আছে, র্যাব মাঠে আছে, সকলকে অবহিত করুন এবং এই মব জাস্টিসকে আপনারা বন্ধ করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের মাঝে 200 বান ঢেউটিন, 100 কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেছে বিএনপি। দুপুরে পরশুরামে একটি অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ক্ষতিগ্রস্তদের হাতে টিন ও ধানের চারা তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। এর আগে ছাগলনাইয়া উপজেলার ঈদগাহ ময়দানে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন রফিকুল আলম মজনু। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। সকালে লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে 1 টাকায় বাজার অনুষ্ঠিত হয়েছে। এই বাজারের উদ্বোধন করেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। 1 টাকার এই বাজার থেকে 500 পরিবার পণ্য সংগ্রহ করে, যার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগি, কাপড়, শিক্ষা উপকরণ সহ 19 ধরনের পণ্য। এছাড়াও 60টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ছাগল, কৃষিপণ্য, সার ও বীজ বিতরণ সহ 8 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে যে $2 বিলিয়ন প্রতিশ্রুতি মিলেছে তা থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আর আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজর। সচিবালয়ে পৃথক অনুষ্ঠানে তারা একথা জানান। রোকনউদ্দিনের রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বাংলাদেশের বকেয়া প্রায় $220 কোটি মার্কিন, যার মধ্যে ভারতের আদানি পাওয়ারেরই বকেয়ার পরিমাণ $80 কোটি মার্কিন। এই পাওনা মেটাতে দাতা সংস্থার সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট উপদেষ্টা জানান, বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে পাওয়া অর্থের একটা বড় অংশ ব্যয় হবে এসব পাওনা মেটাতে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। বিভিন্ন গণমাধ্যমে ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের যে সম্ভাব্য মজুতের তথ্য এসেছে তা সঠিক নয় উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে সেখানে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল দেশ জুড়ে লোডশেডিং পরিস্থিতি নিয়ে। লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। এদিকে সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট। এ সময় বাজেট ও ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারের সহায়তা, জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় বলে জানান অর্থ উপদেষ্টা। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে। আর ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কয়েক ধাপে বাংলাদেশকে $2 বিলিয়ন দেবার অনুমোদন মিলবে বলে জানান মার্টিন রেজর। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে। বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহ বিভিন্ন খাতে এই অর্থ দেয়া হবে। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কখন কিভাবে এই অর্থ মিলবে তার অনুমোদন দেয়া হবে। আগের মতোই বাংলাদেশের জন্য সহায়তা অব্যাহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসহ বেশ কিছু প্রকল্পের অবকাঠামো নির্মাণেও এই অর্থ ব্যয় হতে পারে বলে জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কাল থেকে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। একই সঙ্গে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি আরও বলেন, শুধু শুক্রবারে মেট্রো রেল চলবে বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। তিনি জানান, কাজীপাড়া স্টেশন মেরামতে খরচ হয়েছে 20,50,000 টাকা। দ্রুত সময়ের মধ্যে মিরপুর 10 স্টেশন চালুর কাজও চলছে। প্রতিদিন গড়ে 3 লাখ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। এ মাসে এখন পর্যন্ত আয় হয়েছে প্রায় 20,67,03,551 কোটি টাকা। ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেশন দুটি।